বিরতির পর আবারও স্বাগত আজ দুপুরে। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী সুজন আরিফ। স্বাগত আপনাকে। কেমন আছেন? হ্যাঁ, আমি তো ভালোই আছি, কিন্তু সময়টা খুব ভালো যাচ্ছে না সবকিছু মিলিয়ে। অস্থির একটা সময়ের মধ্য দিয়ে আমরা পাড়ি দিচ্ছি, এবং যদি বলি তাহলে এই সময়টা মানে আমরা আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির দুজন খুব গুণী মানুষকে হারিয়েছি। আমরা ভীষণভাবে মর্মাহত যে গত 25 জুলাই আমাদের ব্যান্ড তারকা শাফিন আহমেদ এবং 30 জুলাই নির্মাতা এবং সঙ্গীত শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েলকে আমরা হারিয়েছি। তাদের সাথে আপনার নিশ্চয়ই অনেকটা সময় কাটানোর সুযোগ হয়েছে। যদি জানতে চাই যে এই মানুষ দুটোকে হারানোর মধ্য দিয়ে কি আমরা এটা বলতে পারি, বা আপনার কাছে কোথাও বা কোনো জায়গাতে মনে হচ্ছে যে একটি যুগের পরিসমাপ্তির শেষের দিকে আছি আমরা? এটা তো স্বীকার করতেই হবে, আমরা এমন দুজন গুণী মানুষকে হারালাম। বা বিগত দিনগুলো তো আমাদের যে যাদেরকে আমরা লেজেন্ড ভাবি, যাদের বাংলা গানে যাদের সবচেয়ে বড় বেশি অবদান, তারা একে একে করে প্রায় সবাই চলে যাচ্ছেন। আমরা আছি বা আমাদের সামনের প্রজন্ম আছে, এটাই এখন। কিন্তু যে মানুষগুলো চলে যায় তাদেরকে তো ফিরে আনা যায় না কোনোভাবেই না। আমার কালকে অনেক অনেক বেশি কষ্ট লেগেছে। একটা দিনে একই জায়গায় আমরা দুটা মানুষের জানাজা পড়েছি। আমার মনে হয় না পৃথিবীতে কোথাও এই ঘটনাটা ঘটেছে। সবকিছুই একই কবরস্থানে তাদেরকে শুয়ে দিলাম। মানে এটা নিঃসন্দেহে খুব আবেগের একটি বিষয় যে কাছের মানুষগুলো যখন আমাদের কাছে থাকে আমরা কিন্তু কখনো বলতে পারি না যে তাদেরকে আমরা ভীষণ রকম ভালোবাসি বা তাদের জন্য আমাদের এতটা আবেগ কাজ করে। আমার যেমন প্রশ্নটা আসে সব জায়গায় যে আপনার সাথে তাদের কি পার্সোনাল যে সম্পর্কটা, আসলে আমরা তো শিল্পী, আমরা তো একই পরিবারের মানুষ, আমরা অবশ্যই পার্সোনাল একজন একজনের। শাফিন ভাই এমন একজন মানের মানুষ, প্রথমত উনি উনার জীবন আর আমাদের জীবন গতি কিন্তু একরকম ছিল না, কখনোই ছিল না, এটা আমাদের অবলীলায় বলতে হয়। তো শাফিন ভাইয়ের সাথে আমার কয়েকবারই সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়েছে, বেশ ভালো সময়টা কাটিয়েছি আমরা কিছু কিছু সময়। তো উনাকে দেখেছি, যতটা কাছাকাছি দেখেছি তত বেশি বিস্ময় হয়েছে। কারণ আমরা যখন দূর থেকে দেখি, অনেকে ভাবে শাফিন ভাই প্রচন্ড মুডি, অহংকারী একজন মানুষ, এরকম ওনাকে দেখে এটা মনে হয় না। আসলে এইটা হচ্ছে উনাদের দে বিলংস রয়্যাল ফ্যামিলি। আমার কাছে যে জিনিসটা মনে হয়, যদি আমরা সঙ্গীতাঙ্গনের কথাও বলি, উনি ফিরোজা বেগম এবং কমল দাশগুপ্তের সন্তান। তো এখানে তো রয়্যালিটি তাদের মধ্যে ছিল। এটা তাদের আচার আচরণ, চেহারায় ফুটে উঠেছে প্রাকৃতিকভাবেই। কিন্তু আমি যখন তার সাথে মিশেছি তখন দেখেছি ই ওয়াজ সাচ এ সুইট গাইজ। অনেক কথা বলতো, কথা শুনতো। হ্যাঁ, এটা করতো না। আচ্ছা, ওই ঘটনাটা কি হচ্ছে সেটা সে কখনো জানতে চাইতো না। আচ্ছা, আমরা যা বলতাম সে সেটাই শুনতো, হাসতো, কথা বলতো। বেশ অনেক ফান করতাম, অনেক ফান করতাম। শরীরটা খারাপ হলে বলতো, ভালো হলে বলতো। দুঃখ পেলাম, মৃত্যুর পরে জানতে পারলাম তার নাকি আরো 8 বছর আগে থেকে পেসমেকার বসানো ছিল, এবং তার হার্টের অবস্থাও খুব দুর্বল ছিল। আসলে উনাকে নিয়ে বলার মতন অ্যাবিলিটিও আমি রাখি না। উনি যে মানে শিল্পী, আমরা সবসময় বলি যে একজন কমপ্লিট শিল্পী যে জিনিসটা বোঝায়, এটা হচ্ছে শাফিন ভাই। মানে একটা শিল্পীর তো গান গাওয়া বা ইনস্ট্রুমেন্ট বাজানো এটা তো আছে, ব্যক্তিত্বের মধ্যেই সেই শিল্পীর ছাপটুকু থাকতে হয়। হ্যাঁ, ব্যক্তিত্বের মাঝে মার্কেটিং এর ভাষায় যেটাকে বলে যে তার প্রফেশনালিজম, তার ফ্যাশন, এইটা তো সবকিছুকে ছাড়িয়ে যায়। এবং মানে ওনার গানগুলো না সময়ের থেকে অনেক বেশি এগিয়ে থাকতো, অনেক বেশি এগিয়ে থাকতো। দ্যাটস ওয়াই সেই 30 বছর আগের গান এখনো আমাদের মুখে কেন, এখনো কেন। এবং তার স্টাইলটাও তো আসলে আমি সেটাই বললাম, হি ওয়াজ আ ফ্যাশন আইকন। ওনার সুর, এটার মধ্যে যে তার নিজস্ব একটা ছাপ ছিল। তার গানে কথা যেভাবে বলতেন তিনি, আমরা অনেক মিমিক্রি করেছি তাকে নিয়ে, সরি শাফিন ভাই ক্ষমা করে দিবেন, কিন্তু উনি ওভাবে কিন্তু গান করতেন, সেভাবে উচ্চারণগুলো করতেন। একটা ভালো লাগার একটা জায়গা ছিল, সেটা তো শিল্পী স্বকীয়তা। সবচেয়ে বড় ব্যাপার ছিল শাফিন ভাই ওয়াজ এ গ্রেট বেস গিটারিস্ট। ওইভাবে বেস বাজিয়ে সেমি ক্লাসিক গান করা, এটা আমরা শিল্পীরা বুঝি যে এটা কতটা কষ্ট। তোমার মস্তিষ্কটাকে সম্পূর্ণ দুই ভাগ করে ফেলতে হয়,
একটা পার্ট হাতে রাখতে হয়, একটা পার্ট সিঙ্গিংয়ে। পৃথিবীতে খুব কম শিল্পীরা আছে যারা বেস গিটার বাজিয়ে গান করতে পারে, তার মধ্যে তিনি একজন অনন্য। এবং মাইলস, ওনার সাথে তো মাইলস একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যদিও শেষের দিকটা সে ছিলেন না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মাইলস বলতে শাফিন আহমেদ, এটা আমরা বলি, স্বীকার করি বা না করি, এটাই ইতিহাস। সেভাবেই আসলে পরিচিতি লাভ করেছে, সেভাবেই পরিচিত হয়েছে। তো মাইলসের যে বেস প্যাটার্ন, আমরা বেস গিটারিং এর যে কাজগুলো, প্রত্যেকটা আইকনিক। ওই বেস গিটারটা, ওই জিনিসটা না বাজালে গানটা পূর্ণ হয় না। ওনাদের আরে দিস ইম্পসিবল দ্যাট ওয়াজ, ওই জিনিস বাজিয়ে গান করাটা, এই ব্যাখ্যাগুলো আসলে করা যায় না, এটা শুধুমাত্র অনুভব করা যায়। গান যেভাবে আমরা অনুভব করতে পারি, সেই মানুষগুলোকেও না আসলে অনুভব করারই বিষয় চলে আসে। অনুভব করেছে কিন্তু বাংলাদেশের মানুষ। আমরা যদি জাস্ট তার গত 3 বছরের অ্যাক্টিভিটিসগুলি ফলো করি, আমার মনে হয় গত 3 বছরে সে পারফরমেন্স করেছে 7 থেকে 800 মিনিমাম, দিনে রাতে। আজ ঢাকায়, কাল রাজশাহী, চিটাগং, খুলনা, বরিশাল, কাল সিঙ্গাপুর, পরশু দুবাই, আবার কানাডা, আবার অস্ট্রেলিয়া, এবং লাস্টে তো তিনি ভার্জিনিয়াতে ছিলেন। সেটাও শো করার জন্যই গিয়েছিলেন। হ্যাঁ ভাই, একটু জানতে চাইবো যে জুয়েল ভাইয়ের কথা, তার সাথে কখনো কাজ করা বা কাজের সূত্রে দেখা করা, কথা বলার এই সুযোগটা হয়েছে? অসংখ্যবার হয়েছে। জুয়েল ভাই এত মিষ্টি ভাষী একটা মানুষ, এত মিষ্টি ভাষী একটা মানুষ। অনেক সার্ভাইভ করলো, অনেক কষ্ট করলো সে। 13 বছর উনি প্রায় বছর সে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। অনেক মিষ্টি ভাষী ছিল, ডেকে কথা বলতো সবসময়, কি আরিফ কাজে এসেছো? তারপর আমার স্টুডিওতে গেছে সে অনেকবার, উনি অন্য কাজে ভয়েস দেওয়ার জন্য। কি মিষ্টি ছিল মানুষটা, কি মিষ্টি, কি ভালো। শেষে বাবু ভাইয়ের ওখানে কয়েকবার দেখা হলো, মাঝে অনেকদিন দেখা ছিল না, দেখা হতো না, চ্যানেলেতে মাঝে মাঝে দেখা হতো। ওনার কি সুন্দর একটা গলা, এত ইউনিক একটা গলা, কি মায়া করে গান করতো। মানুষটাই মায়ার ছিল। আমার সাথে জুয়েল ভাইয়ের ছোট ভাই যে রাসেল, ওনার সাথে খুব ভালো সম্পর্ক, একই রকম, অনেক আদর করে কথা বলে। এদের ফ্যামিলিটাই এরকম। আসলে গানগুলো যত বেশি আমাদের মুগ্ধ করেছে, তার থেকেও বেশি ব্যক্তিত্ব আমাদেরকে অনেক বেশি মুগ্ধ করেছে। এবং সেটা এই যে দশকের পর দশক তাদের প্রতি আমাদের সেই আকর্ষণটা ধরে রেখেছে। এখন যদি আপনার কণ্ঠে কোনো একটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? আমি আজকে আসলে যারা চলে যায় তাদের গান করতে খুব কষ্ট লাগে, তারপর শাফিন ভাই একটা গান করার চেষ্টা করি, এটা আমাদের খুব বেশি পছন্দের গান। শাফিন ভাইয়ের অনেকগুলো গানই পছন্দ। এই গানের পর একটি কথা বলবো, তো উনি যে কোন মানের শিল্পী ছিল, এটা তার অনেকগুলো গানই সেই ছাপ রেখে গেছে, তার মধ্যে এই গানটা একটা ইম্পর্টেন্ট ছিল। প্রথম প্রেমেরই মতো প্রথম কবিতায় সে বলে, হাত ধরে নিয়ে চলো অনেক দূরের দেশে। প্রথম প্রেমেরই মতো প্রথম কবিতায় সে বলে, হাত ধরে নিয়ে চলো অনেক দূরের দেশে। কত পথ প্রান্তর ঘুরে ফিরেছি, পাইনি তো আজ তোমায়। সে পথ চলা শেষ হলে কাছে সে যেও বলে, এই তো আমি প্রথম প্রেমেরই মতো প্রথম কবিতায় সে বলে, হাত ধরে নিয়ে চলো অনেক দূরের দেশে। অনেক দূরের দেশে মানুষ
এই দুজন মানুষকে হারিয়ে আমরা আসলেই ভীষণ রকমভাবে মর্মাহত, এবং হৃদয়ের এই ক্ষরণটা তো কখনো বন্ধ হবে না তাদেরকে হারিয়ে, কিন্তু তাদের সৃষ্টিকর্মের মধ্য দিয়ে তিনি আমাদেরকে সব সময় আসলে আনন্দ দিয়ে যাবেন, এটাই সব থেকে বড় সার্থকতা। একদম একদম অবস্থান পরিবর্তন হয়, সে তার নিজস্ব কাজের মাঝে বেঁচে থাকে আমাদের হৃদয়ের মধ্যে। এবার আপনার কাজের প্রসঙ্গে আসতে চাই, যে কি কাজ করা হচ্ছে এখন গান নিয়ে? আমার সাম্প্রতিক সময়ের কাজ হচ্ছে আমাদের স্পেশাল আমার ব্যান্ডের কাজ, ফিডব্যাকের কাজ চলছে। ফিডব্যাকের কাজ করছি আমরা, ফিডব্যাকের বেশ কয়েকটি কালজয়ী গান আমরা আবার রিনিউন করতে যাচ্ছি। সেটার ক্ষেত্রে কি মিউজিকের যে অ্যারেঞ্জমেন্ট সেটা কি আবার নতুন ভাবে করছে, না পুরনো অ্যারেঞ্জমেন্টটাই আমরা দেখতে পাবো বা শুনতে পাবো? ফিডব্যাক তো অলরেডি একটা আইকনিক ব্যান্ড, তাদের প্রত্যেকটা কাজই নিঃসন্দেহে সময়ের সাথে যুগোপযোগী জায়গায় ছিল। তো আমরা সেগুলোকেই নতুন আঙ্গিকে প্রকাশ করছি, খুব একটা পরিবর্তন বা পরিবর্ধনের জায়গাটা নেই। আচ্ছা, কারণ এটা যখন সৃষ্টি হয়েছিল তখন ভয়াবহ মেধাবী কিছু মানুষ কাজ করেছিল, তো সেই মেধাবীকে তো অস্বীকার করা যায় না। কিছু সাউন্ড চেঞ্জ হবে, কিছু এফেক্ট এসেছে, এই তো চেঞ্জটা, কিন্তু আমরা এগুলোকে রিনিউন করছি গানগুলোকে নতুন সাউন্ডে। আগের সাউন্ড অনেক পুরাতন ছিল, আর ইনফ্যাক্ট ফিডব্যাকের ভোকালিস্ট চেঞ্জ হয়েছে। হ্যাঁ, মানে আপনি লিড ভোকালিস্ট হিসেবে আমরা আপনাকে এখন পেয়েছি ফিডব্যাকে, তো সেই ক্ষেত্রে গায়কের ধরনটাও তো আমরা কিছুটা পরিবর্তন পাবো। একটু ন্যাচারালি পরিবর্তন হবে আমার গলাতে, সেই চেষ্টাটি করা হচ্ছে। অলরেডি 4টা গান করেছি আমরা, আশাও আছে। এখন তো সম্প্রতি সময় একটু ঝামেলার মধ্যে পড়ে গেলাম পুরো বাংলাদেশটাই। আমরা এগুলো ছোট ছোট আঙ্গিকে মিউজিক ভিডিও করে আমাদের নিজস্ব পেজ থেকে, ইউটিউব চ্যানেল থেকে ছাড়বো, ফিডব্যাকের নিজস্ব পেজ থেকে। আচ্ছা, সেই যে 90-এর দশকটা, সেই সময় ব্যান্ড দলগুলোর এতটা প্রসার ছিল কিংবা এতটা জনপ্রিয় হয়েছিল, আজকে এতগুলো বছর পরে এসে সেই অবস্থানটা তো খানিকটা পরিবর্তন হয়েছে বলা যায় কি? আমার মনে হয় না, ব্যান্ডের অবস্থানগুলো একই রকম ভাবে আছে। কারণ ব্যান্ড সংটা তরুণ প্রজন্মের জন্য, একেবারে তরুণ প্রজন্মের দিয়ে শুরু হয়, একটা প্রজন্মকে ক্যারি করে। এখন যারা তরুণ প্রজন্ম আছে, যাদের বয়স বলা যায় 15 থেকে বা 16 থেকে অথবা 14 থেকে, আমরা সেই বয়স থেকে গান শুনি, ওরা কিন্তু গান শুনছে ব্যান্ডের গান। আচ্ছা, বাংলাদেশে এখন ভয়াবহ জনপ্রিয় কিছু ব্যান্ড আছে, ওরা সেটা ক্যারি করবে, ওদের ভালো লাগাটা সেই ওরা যখন বয়স হবে 50-52 বা সামথিং, ওটা ক্যারি করবে। আচ্ছা, কিন্তু নতুন ব্যান্ড দল সেভাবে করে তৈরি হচ্ছে না। যে জিনিসটা হচ্ছে যে তখনকার দিনে তো একটা টেলিভিশন ছিল, বিটিভি ছিল। সো যেই ব্যান্ডগুলো তখনকার ছিল বিটিভিতে পারফরমেন্স করতো, সেটা পুরো বাংলাদেশে মানুষ দেখতো। তো এখন তো টিভি চ্যানেল অনেকগুলো, প্ল্যাটফর্ম অনেকগুলো, তার মাঝে হচ্ছে বাংলাদেশের ওই স্লোগানটা মনে হয় এখন পর্যন্ত যায়নি আমার কাছে, যে ব্যান্ডকে খুব একটা ভালোভাবে দেখে না একটা শ্রেণী মানুষ, সরি টু সে, যারা আমাদের মিডিয়াতেই কর্মকাণ্ড আমাদের কাজ করছে। ও তাদের জন্য তারা অন্য অন্য মিউজিকের অন্য অন্য সেক্টরগুলোকে নিয়ে যতটা কাজ করতে আগ্রহী, ব্যান্ড নিয়ে ততটা বেশি কাজ করতে আগ্রহী না। আর প্রজন্মের একটা পরিবর্তন তো অবশ্যই আছে। আমাদের প্রজন্ম ছিল আমরা যেতাম, আমাদের কাজগুলো নিয়ে যেতাম। এখনকার প্রজন্ম তো সেটার জন্য অপেক্ষা করে না, তাদের নিজস্ব চ্যানেল আছে, ওখান থেকে ওরা প্রকাশ করছে সবকিছু। তুমি যে দেখো ওদের এক একটা পেজের মধ্যে কত ভিউয়ার্স, কত লক্ষ লক্ষ সাবস্ক্রাইব ওদের। এই যে ভিউয়ার্স দিয়ে একটি গান ভালো মন্দ, এটা যে একটা বিচার প্রক্রিয়া আমরা শুরু করেছি, এটা আসলে কতটুকু সরি, আমি ব্যান্ডের ক্ষেত্রে বলছি, ওদের ক্ষেত্রে বলেছি, যে ওদের যে ফ্যান ফলোয়ারের কথা বলছি আমি, যে ব্যান্ডগুলো খুব ভালো অবস্থানে আছে। তুমি যদি বড় বড় কনসার্টগুলো দেখো, এখন আমাদের সিনিয়র ব্যান্ডগুলো চাইতে ওদের জনপ্রিয়তা অনেক বেশি। না, নিঃসন্দেহে সেটা নিয়ে তো কোনো প্রশ্নই আসবে না। ভাঙা ছেলেরা বের হয়ে যাচ্ছে। কিন্তু বর্তমান সময়ের যে একটা ট্রেন্ড, আমি সেই ট্রেন্ডের কথা বলছিলাম, যে আসলে জনপ্রিয়তা বা কোন গানটা বের হয়ে এলো, শিল্প সংস্কৃতির কোনটা বের হয়ে আসছে, কোনটা ভালো লাগছে, সবাই চলছে ট্রেন্ডে আনা, এটা তো হয় না কোন সময়। এটা কোনো কিছুতেই মাপকাঠিতে আসে না। এটা এখন শুরু হয়েছে। আমার গান কতজন দেখেছে, এখন ওই লোকের গান দেখে কি ভালো লেগেছে,
না ভালো লাগে না সেটা তো আর প্রকাশ করার কোনো জায়গা নেই জায়গাটাতে। ম্যাক্সিমাম মানুষ কিন্তু ভালো না লাগলে বলবে না যে গানটা ভালো লাগে নাই। কিছু মানুষ লিখে, অধিকাংশ মানুষই লিখে না। তো গানটা শোনার পরে তার ভালো লেগেছে ভালো লাগে নাই সেই অনুভূতি জায়গা প্রকাশ করতে আমার কাছে এসেছে, আমি একটা গান দেখলাম। তো ভিউ দিয়ে তো আর একটা গানের ভালো মন্দ কখনোই নির্বাচন হতে পারে না। ভালো না খারাপ সেই মন্তব্যের জায়গাটা তো আমি আসলে দেখছি না আমার কাছে নেই। আচ্ছা, আর এমনিতে ফিডব্যাকের কাজ বাদ দিয়ে মানে আপনার নিজের কোনো মৌলিক গান করা হচ্ছে কিনা? হ্যাঁ, আমি অনেক বছর পরে প্রায় একটা দুটো তিনটা গান একসাথে করছি। নিজের লেখা এবং সুর করা? না, নিজের লেখা না, লেখার রিস্কটা নিয়ে নিয়ে এবার লিখতে পারি না। অনেক রকম চিন্তা ভাবনা চলে আসে, বাট সুর আরোপ অধিকাংশই আমার, সুর করতে পছন্দ করি, সুর আরোপটা আমার। তো পরিকল্পনা কি আছে যে কবে নিয়ে আসবেন সামনে গানগুলো? আমার একটা গানের সাউন্ড হয়ে গেছে গত পরশুদিন, আচ্ছা, মিক্স মাস্টার হলো। আরেকটা গানে মিক্স মাস্টার হয়তো আজকে রাতে করে ফেলবো, আর একটা গানের ভয়েস দেওয়া হয়েছে, সেটা হয়তো আগামী সপ্তাহে হয়ে যাবে। দেন এখন মানুষকে শোনাতে হলে পাশাপাশি একটা কিছু ক্যামেরা কার্যকলাপ থাকে, সেটা করতে যতটা সময় লাগে। মানে গান শোনানোর পাশাপাশি গান দেখানোরও বিষয় চলে এসেছে। দেখতে তো হবে কিছু, তুমি যে বলে না ভিউর ব্যাপারটা, আমারও চাই ভিউ। সেটাই, সময়ের সাথে এগিয়ে যেতে হবে। আমি এখন যে কোনো শিল্পীকে আসলে সমসাময়িক হতে হয়। মাঝে কয়েকদিন খুব অভিমান করতাম, এখন ভাবি যে এখন কি করবো, এটাই তো স্রোত, এটাই তো ট্রেন্ড, এখানেই থাকতে হবে। ট্রেন্ডে বাইরে যেতে আমি থাকতে পারবো না, ট্রেন্ডে গিয়ে যাবে, আমি পিছনে চলে যাবো। সো আমারও দরকার আছে সময়ের সাথে এগিয়ে যেতে হবে। একদম শেষের দিকে ভাইয়া আরো একটি গান শুনবো আমরা আপনার কণ্ঠে, কোন গানটি শোনাবেন? এই জুয়েল ভাইয়ের গান না, মানে জুয়েল ভাইয়ের গান করতে খুব ইচ্ছা করছে, কিন্তু জুয়েল ভাইয়ের গান সচরাচর গাওয়া হয় না। একসময় প্রচুর চিৎকার করে করে গাইতাম। সেই জুয়েল ভাই গানের একটা মজার ব্যাপার আছে, সত্যি তুমি যদি দুপুরবেলা জুয়েল ভাইয়ের গান শুনো, এটার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা থাকে, খুব সফট, কেমন জানি একটা ঘোর লাগা কণ্ঠস্বর। হ্যাঁ, দুপুরবেলা আমরা শুনতাম, সেই এখনো মাঝে মাঝে দুপুরবেলা শোনা হয় জুয়েল ভাইয়ের গানগুলো। জুয়েল ভাইয়ের একটা গানের 4 লাইনের মতন কথা মনে আছে, আমি একটু গাওয়ার চেষ্টা করছি সুরটাও। সেই দিনের এক বিকেলে আমি তোমার চোখে রং দেখেছি, সেই দিনের এক বিকেলে আমি তোমার চোখে রং দেখেছি, সেই কথা আমি এত রাত একা একা ভেবেছি, আর জানি না কেন এত কষ্ট পেয়েছো তুমি, সেই দিনের এক বিকেলে আমি তোমার চোখে রং দেখেছি। আর মনে নেই। এই গানটার সাথে মানে জুয়েল ভাইয়ের কথা বলতে গেলে কিন্তু আরেকজনের কথা বরাবরই চলে আসে, আয়ুব বাচ্চু। একদম, জুয়েল ভাইয়ের সব অধিকাংশ গানের কম্পোজার ছিলেন আয়ুব বাচ্চু ও সুরকার। এখন যে দুজন একসাথে দেখা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে একসাথে দেখা হয়েছে, সত্যিকারের আকাশের তারা তারা। এখন অনেক ভালো লাগলো ভাইয়া কথা বলে, এবং এই গানে গানে গল্পে গল্পে আমরা শাফিন আহমেদ এবং জুয়েল ভাইকে স্মরণ করলাম, সেই জিনিসটাও আমাদের জন্য ভীষণ ভালো লাগা। ভালো থাকবেন, আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।